কুইজের জগতের এক অনন্য সাধারণ ব্যক্তিত্বের সাথে তোমাদের পরিচয় করাবো। সারা দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কুইজের মাধ্যমে জ্ঞান চর্চার মশাল হাতে যিনি এগিয়ে চলেছেন দুর্নিবার ছন্দে, যিনি তার সাম্প্রতিকতম প্রকল্প বাংলা ভাষায় জ্ঞানপিডিয়া নামক এক অনলাইন জ্ঞান সাধনার মঞ্চ গড়ে তোলেন। ইতিমধ্যে তিনি কুইজ বিষয়ে কিছু বইও লিখেছেন, যার মধ্যে জনপ্রিয় ভারত এক কুইজ কথা, পাওয়ার প্লে এবং সিনে ম্যাজিক কুইজ ইত্যাদি। সেই অদ্বিতীয় সোমনাথ চন্দ্রের মুখ থেকে আমরা কিছু কথা শুনে নিই। হাউ ইট অল স্টার্টেড বলতে যদি তুমি একদম অফিসিয়ালি জানতে চাও, যখন আই ওয়াজ ইন ক্লাস 9 তখন আমি স্কুল থেকে একটা কুইজে টেক পার্ট করি। তো যেটা হয়েছিল বেশ মজার ইনসিডেন্ট। আমরা প্রত্যেকদিনই স্কুলে গিয়ে, বাই দ্য ওয়ে আমি যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের ছাত্র ছিলাম। তো আমি এরকম স্কুলে গেছি, স্কুলে যাওয়ার পরেই আমাদের প্রথম যে কাজটা ছিল সেটা ছিল গিয়ে ওই প্রেয়ারের আগে একটু টুক করে দৌড়ে আমাদের খেলার মাঠ থেকে ঘুরে আসা। তো কিছুই না, জাস্ট ওই একটা নিছক মজার ছলে আমরা এরকম ব্যাগ রেখে দিয়ে খুব চটপট মাঠের দিকে যাচ্ছিলাম। ঠিক সেই সময় আমাদের নোটিশ বোর্ডে আচমকা একটা নোটিশ আমাদের চোখে পড়ে, যেটা ছিল একটা কম্পিটিশনের। যে কম্পিটিশনে প্রচুর ইভেন্টস ছিল, তার মধ্যে একটা ছিল কুইজ। তো আমি আচমকা ওটা দেখে দাঁড়িয়ে পড়ি এবং আমার যে সমস্ত বন্ধুরা ছিল তাদের বলি যে দেখ এরকম একটা কুইজ হবে। তো তাদের বক্তব্য ছিল কুইজ হবে, সেটা আমি কি করব, আমরা কি করবো। আমি বললাম চল না টেক পার্ট করি, একটু গিয়ে দেখে আসি। তো যাই হোক এরকম করে ওটা 4 মেম্বার টিম ছিল। তো আমি আমার 3 বন্ধুকে বললাম, গিয়ে এবার আমরা আমাদের ক্লাস টিচারকে বলতে গেলাম। তো সেই স্যার এই মুহূর্তে আর এই জগতে নেই। তো সেই স্যারের একটা বিরাট বড় অবদান ছিল, সেই স্যার আমাদের হেল্প করেছিল। তো আমাদের হেডমাস্টার স্যারকে আমরা তখনও অফিসিয়ালি জানাইনি। তো আমরা এরকম যেদিন কুইজটা ছিল, মোস্ট প্রবাবলি কোনো একটা শনিবার ছিল ইভেন্টটা। তো আমরা 4 বন্ধু যাই, স্কুলকে রিপ্রেজেন্ট করি এবং লাকিলি আমরা জিতে যাই। এবং কমপ্লিটলি মানে লাকিলি কথাটা ভীষণ রকম খাটে, আমরা জিতে যাই। তো অ্যাজ বিকজ দেয়ার ইজ মানে সাকসেস ব্রিংস মোর সাকসেস, এরকম একটা কথা আসে না? তো যে মোমেন্টে আমরা জিতে গেলাম, মানে তখন থেকে আমরা ভীষণ সিরিয়াস কুইজার হয়ে গেলাম। মানে সবাই বেশ চার্জড আপ হয়ে গেল। মানে একটা শনিবারের দিন ইভেন্ট ছিল, সোমবার দিন আমরা যখন স্কুলে গেলাম, স্কুলে গিয়েই আমরা সবার আগে সেই ক্লাস টিচারকে গিয়ে জানালাম যে স্যার আমরা জিতে গেছি। তো স্যারের প্রথম বক্তব্য ছিল, তোরা জিতে গেলি কিরম করে, মানে তোদের তো এরকম কোনো কথা ছিল না। আমি বললাম না স্যার, সেটা আমরাও বুঝতে পারিনি, বাট সামহাও আমরা জিতে গেলাম। তো যাই হোক, ওই যে জেতাটা প্রথমবার গিয়েই বেশ কয়েকটা স্কুলকে হারিয়ে, মানে সেটা একটা অন্যরকম ফিলিংস এনে দেয়। তারপর থেকেই আমরা আরেকটু সিরিয়াস হয়ে যাই। তো আমার সেই বন্ধুরা আজ হয়তো আর সেই কুইজিং এর জগতে নেই, তারা প্রত্যেকে নিজের কাজ কর্ম পরিবার নিয়ে ব্যস্ত। তো আমার মধ্যে সেই যে জিনিসটা একটু ভেতরে সিরিয়াসলি ঢুকে গেল, আমি সেটাকে খুব অ্যাক্টিভলি পার্সিউ করতে শুরু করি। তারপরে স্কুল, কলেজ পেরিয়ে ইউনিভার্সিটির সময়, তারপরে আস্তে আস্তে চাকরি জীবন, মানে এখনো কুইজিংটা আমার এই যে হবির ব্যাপারটা, সেটা ভীষণ সিরিয়াসলি সেটাই ঢুকে গেছে আর কি। কুইজ মাস্টার হিসেবে জার্নিটা মোর অর লেস অ্যাক্সিডেন্টাল। কারণ যখন কুইজ শুরু করেছিলাম, কুইজ শুরু করা মানে তো ওই প্রত্যেকে ছোটবেলায় যেভাবে করে আর কি, মানে একটু নিউজ দেখা, নিউজ পেপার পড়া, বই পড়া, ম্যাগাজিন দেখা, নতুন কোনো কোয়েশ্চেন মাথায় এলে পড়ে বা কোনো বইয়ের পাতায় দেখলে পড়ে সেটা বন্ধুদেরকে জিজ্ঞেস করা, বাড়িতে ডিসকাস করা, বাবা মার সঙ্গে আলোচনা করা, ভাই বোনদের সঙ্গে ডিসকাস করা, এইভাবে আর কি। তারপরে আচমকা ক্লাস 9 এর ওই স্কুল কুইজে টেক পার্ট করে একটা প্রাইজ চলে আসা, মানে এইগুলো থেকে আস্তে আস্তে যখন বাড়তে শুরু করে, তখনও কিন্তু মাথায় কোনোদিনই ছিল না যে আই উইল বিকাম এ কুইজ মাস্টার। মানে সেরকম কোনো ভাবনা চিন্তা বা প্ল্যানিং কিছুই ছিল না। মানে যেটা হয়েছিল, যেটা হতে 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 আস্তে আস্তে সবাই জানতে শুরু করলো যে হ্যাঁ এই ছেলেটা কুইজ করে, মানে স্কুলের বন্ধুদের মধ্যে জানলো, কলেজের বন্ধুরা জানলো, তারপর পাড়ায় অনেকে জানলো। তো এরকম করতে করতেই মোস্ট প্রবাবলি সেটা একটা দুর্গাপুজোর অনুষ্ঠান ছিল। না, আমি বোধহয় ভুল বলছি। দুর্গাপুজোর কুইজটা ছিল সেকেন্ড কুইজ। একটা সরস্বতী পুজো ছিল একটা ক্লাবে, একটা লোকাল ক্লাবে। তো সেখান থেকে একদিন ওই ক্লাবের 2 কাকু আমাদেরকে যোগাযোগ করে, আমাকে এবং আমার এক বন্ধুকে। আমরা দুজন যেহেতু বিভিন্ন জায়গায় কুইজে যেতাম, ছোট ছোট কুইজগুলোতে অংশগ্রহণ করতাম। তো সেখানে আমাদের দেখেছিল, দেখে তারা খুব ইমপ্রেসড হয়েছিল। তারা বলেছিল যে আমাদের এখানে সরস্বতী পুজোর সময় একটা কুইজ হবে, পাড়ার ছোট বড় সবাইকে নিয়ে, তো তোমরা কি এসে একটু কুইজটা করাতে পারবে? তো ওই ছিল আমাদের প্রথম কুইজের অভিজ্ঞতা, মানে অ্যাজ এ কুইজ মাস্টার।
তো যাই হোক, সেটা নিশ্চয়ই পরীক্ষায় কোনোভাবে উতরে গিয়েছিলাম। তো সেখান থেকে নিজেদের কনফিডেন্সটাও আসে। তো সেখান থেকে আরেকটু বড় জায়গা, আরেকটু বড় জায়গা এরম করতে, করতে সেই গণ্ডিটা বাড়তে থাকে। আমার মনে আছে আমি প্রেসিডেন্সি কলেজে একটা আ ইভেন্ট হোস্ট করছিলাম, একটা প্রোগ্রাম করছিলাম। তো সেই সময় আইআইটি কানপুর থেকে একদিন একটা ফোন আসে। আমি ১ম এ ভেবেছিলাম প্র্যাঙ্ক কল। কারণ আইআইটি কানপুর থেকে ফোন করছে আমাকে, আমি মানে বুঝতে পারিনি honestly। তারপরে যখন মনে হলো না, মানে they are very serious, এবং তারা একটা কুইজ করাতে যায় এবং আমাকে কুইজ মাস্টার হিসেবে চায়। আমি তখন একটু সিরিয়াসলি কথা বলি তাদের সঙ্গে। তো সেই সময় আইআইটি কানপুরের যে ফেস্টটা হতো, অ্যানুয়াল ফেস্ট অন্তরাগ্নি, তার কিছু রিজিওনাল ইভেন্টস হতো। রিজিওনাল বলতে মানে যেমন ওরা বিভিন্ন মেট্রো সিটিজ গুলো বা বড় কিছু সিটিজে ওদের কিছু প্রিলিমিনারি বা এলিমিনেশন রাউন্ড ওরা হোস্ট করত কয়েকটা ইভেন্টের। তাদের মধ্যে একটা ছিল কুইজ। তো কলকাতায় ওদের যে কুইজের ইভেন্টটা হওয়ার কথা, সেইটার জন্য ওরা আমাকে ১ম বার বলে। তো আমি এগ্রি করে যাই। তো ঠিক আছে, একটু নার্ভাসনেস তো ছিলই। কারণ একদম ১ম বার আইআইটি কানপুর তাদের এরকম একটা প্ল্যাটফর্মে কুইজটা করানো। তো সেই অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল আমার। আ সেখানেও মোটামুটি মানে পাস মার্ক পেয়েই নিশ্চয়ই পাস করে যাই। কারণ তার সপ্তাহখানেক পরে আমি আবার একটা ফোন পাই এবং আ ফোনে তখন আমাকে রিকোয়েস্ট করা হয় যে ওদের যে মেইন ইভেন্টটা হবে ওদের কানপুর ক্যাম্পাসে, সেখানে আমি যেতে ইন্টারেস্টেড কিনা। তো ঘরের বাইরে আমি কখনো এত দূরে গিয়ে কুইজ করাইনি। এর আগে যাই ছিল নিজের পাড়া থেকে শুরু করে পাশের পাড়া, সেখান থেকে হতে, হতে বিভিন্ন কলেজগুলো এই করতে এইটুকু দূরত্বের মধ্যেই ছিলাম। এইবারে নিজের শহর ছেড়িয়ে শহর বাদ দিয়ে ছাড়িয়ে অন্য বা শহরে বা অন্য স্টেটে যাওয়া, সেটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স। তো আমি আউট অফ এক্সাইটমেন্ট হ্যাঁ করে দিই এবং সেটাই আমার ১ম বার যাওয়া। তো সেই আইআইটি কানপুর থেকে তারপরে আইআইটি বিএইচইউ করতে, করতে আস্তে, আস্তে গণ্ডিটা বেড়ে যায় এবং মেবি হয়তো আমার প্রশ্ন সবার ভালো লাগে দেখে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে ডাক আসতে থাকে। এইভাবে মানে সবাই ডাকতে থাকে। তো আর কিছুই না, ব্যাস এইভাবেই। আর হ্যাঁ, চেষ্টা করি এমন প্রশ্ন করার যে প্রশ্নটা আমি অ্যাজ আ পার্টিসিপেন্ট পেলে আমার নিজের ভালো লাগবে। আমি যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করি বা ফ্রেম করি অ্যাজ এ কুইজ মাস্টার, তখন অলওয়েজ এটাই আমার মাথায় থাকে যে আমি যদি একজন প্রতিযোগী হতাম, আমি যদি একজন পার্টিসিপেন্ট হতাম তাহলে কি সেই প্রশ্নটা আমার ভালো লাগতো? মানে এমন কোনো obscure ফান্ডা কি জিজ্ঞেস করছি না তো? মানে যেটা শোনার পরে মনে হবে এটা জেনে আমার কি হবে? এটা না আমাকে কোনো ব্যক্তিগতভাবে আনন্দ দিতে পারলো, না আমার নলেজকে এনরিচ করতে পারলো বা আমি এটা আরো ৫ জনের সাথে শেয়ার করতে গেলেও আমার বাধাবাধক ঠেকবে। মানে এমন কোনো ফান্ডা বা এমন কোনো ট্রিভিয়া আমি শেয়ার করছি না তো। তো সেইটা আমার সবসময় মাথায় থাকে। মেবি হয়তো প্রশ্নগুলো সেইজন্যই সবাই রিলেট করতে পারে। সেইজন্যই হয়তো মানে যেটা বললে পপুলার কুইজ মাস্টার ব্যাস এইটাই। এছাড়া আর তো কোনো মানে ম্যাজিক ফান্ডা বলে তো কিছু নেই। এটাও কাইন্ড অফ অ্যাক্সিডেন্টালি বলব। কারণ ঠিক আছে, যখন থেকে কুইজ চর্চা করতে শুরু করি তারপর থেকে তার একটা ন্যাচারাল প্রগ্রেশন বলতে পারি বিইং আ কুইজ মাস্টার। তো ওই অবধি ঠিক ছিল। কিন্তু কখনোই আমার সেই অর্থে মাথায় ছিল না যে আমি কোনো বইপত্র প্রকাশ করব। তো সেরমভাবে কোনো মানে সত্যি কথা বলতে মাথায় ছিল না। বাট আমাকে একজন প্রকাশক একবার একটা রিকোয়েস্ট করেন। তিনি বলেন যে, "সোমনাথ, তুমি এতদিন এতগুলো বছর ধরে এত জায়গায় যে কুইজ করেছো, নিজে অংশ নিয়েছো বা নিজে কুইজ করিয়েছো, তোমার তো বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়েছে। সেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি তুমি সেটাকে শেয়ার করতে চাও বা রাদার তুমি যদি কোনো বই প্রকাশ করতে চাও, তো তখনই ভাবনা চিন্তাটা শুরু হয়। কারণ তার আগে পর্যন্ত আমার সেই অর্থে খুব একটা কোনো ভাবনা চিন্তা ছিল না এই ধরনের কোনো কাজ করব বলে। তো তারপরে মনে হয় যে হ্যাঁ, ঠিক আছে, তাহলে যদি এরকম একটা, কারণ আমি তো তথাকথিত লেখক নই। মানে হয়তো আমার কলম দিয়ে সেইরকমভাবে ভাব প্রকাশ হবে না। তো আমি সবচেয়ে ভালো যেটা পারি যে প্রশ্ন করতে, এবং সেই প্রশ্নটা যদি আমি লিখে আরো ৫ জনের কাছে পৌঁছতে পারি বা আমার করা প্রশ্নগুলোকে যদি একটা আর্কাইভ করে একটা সংকলন হিসেবে যদি সেটা রাখতে পারি, তো সেটা আরো ৫ জন পড়তে পারবে, জানতে পারবে বা রাদার এটা থেকে যাবে। সো তখনই আমার মাথায় সেই ভাবনা চিন্তাটা একটু জমাট বাঁধে এবং সেখান থেকেই আমার ১ম বইয়ের প্রকাশ 'ভারতে কুইজ কথা'। আ সেটাতে বেশ সবাই অ্যাপ্রিশিয়েট করে। যারা কুইজের বন্ধুরা আছে, জুনিয়র, সিনিয়র, তারাও সকলে একটু উৎসাহ দেয়। তো সেখান থেকে
অ্যা আরো কিছু নতুন কাজ করার উৎসাহ পাই। তার পর যে কুইজ মানে বইগুলো বেরিয়ে আসে, তাদের মধ্যে পাওয়ার প্লে আছে, তাদের মধ্যে সিনেম্যাটিক কুইজ আছে। আর শেষ এখনো পর্যন্ত যে বইটা প্রকাশিত হয়েছে সেই বইটার নাম 'ক্রিকেট এক্সট্রাস', যেটা আ ক্রিকেটের উপরে নট এক্সাক্টলি a কুইজ বুক, বাট একটু ক্রিকেটের যে একটু জানা অজানা গল্পগুলোকে আরেকবার শেয়ার করা। অবভিয়াসলি ইনফরমেটিভ, তার মধ্যে কিছু প্রশ্ন তো অবভিয়াসলি আছে। তো এইভাবে এবং হ্যাঁ, ভবিষ্যতে আরো বেশ কিছু বিষয়ের কাজ চলছে। তাদের মধ্যে একটি বইয়ের প্রকাশ হয়তো অদূর ভবিষ্যতেই ঘটবে। তো দেখা যাক কি হয়। তো এই আরকি ফর দ্যা টাইম বিং আমার লেখক হিসেবে নিজের অভিজ্ঞতা বা জার্নি এইটুকুই। কোভিডের সময়কালে আমাদের তো আমরা সবাই ঘরবন্দি হয়ে পড়ি। আমাদের বাধ্য করা হয় ঘরে থাকতে, নিজেদের স্বার্থে, পরিবারের স্বার্থে। সেই সময় নিজেদের বোরডম কাটাতে আচমকাই আমার এক বন্ধু, সে আমাকে ফোন করে বলে যে, "আচ্ছা শোন না, এরকম একটা কাজ করলে হয় না অনলাইনে? তো আমাদের তো কোথাও বাইরে বেরোতে হবে না। আমরা ঘরে বসে, বসেই যদি এই ধরনের একটা নলেজ শেয়ার করি।" তো তখন আমাদের যে ভাবনাটা, তখন আমরা ভাবনাটাকে আরেকটু ভালো করে সাজাই। তো তখন আমাদের যেটা আমরা ভেবে যেটা করব মানে কাজটা করব বলে ভাবি সেটা হচ্ছে, আমরা যখন কুইজ করি, আমরা যারা কুইজ পছন্দ করি শুধুমাত্র তারাই কুইজের মধ্যে আগ্রহ নিয়ে সেটা নিয়ে নাড়াচাড়া করি, কালচার করি। কিন্তু আমাদের পরিবারের আরো যে মানুষজনরা আছে তারা হয়তো খুব অ্যাক্টিভলি কুইজের মধ্যে থাকেন না। কিন্তু তাদের মধ্যে এমন বহু মানুষ আছেন যারা খবর শুনতে ভালোবাসেন, খবর জানতে ভালোবাসেন, ইনফরমেশন শেয়ার করতে ভালোবাসেন। কিন্তু তারা হয়তো কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কুইজে অংশগ্রহণ তারা করতে পারেন না বা তাদের করা হয়ে ওঠে না। যেমন আমাদের বাড়ির মা, কাকিমা, কাকুরা যারা রয়েছেন, তাদের নিজেদের কর্মব্যস্ততার জন্যই হোক বা বিভিন্ন কারণেই হোক, তারা হয়তো সেইভাবে লোকসমক্ষে আসতে পারেন না। কিন্তু তাদের জানার প্রবল আগ্রহ রয়েছে, ইচ্ছা রয়েছে, শেয়ার করার ইচ্ছা রয়েছে। তো আমাদের মনে হয়েছিল যে যদি আমাদের এই যে কুইজিং চর্চাটাকে একটু লাইট করে দিয়ে সবার মাঝখানে ছড়িয়ে দেওয়া যায়, এমন কিছু ইনফরমেশন এমনভাবে শেয়ার করা যায়, তো তখনই আমাদের মাথায় আসে যে ঠিক আছে, তাহলে আমরা আমাদের চর্চাটাকে বাংলায় কেন করছি না? কারণ আমরা যখনই কোথাও কোনো কুইজে যাই, বাইরে কোনো কুইজ হয়, তখন মোস্ট অফ দ্যা টাইম সেটা ইংরেজিতে হয়, ইংলিশে হয়। তো সেখানে যারা আমরা করছি রেগুলার চর্চা তাদের পক্ষে ঠিক আছে। কিন্তু যারা করে না, যারা নন কুইজার্স বা নন রেগুলার কুইজার্স তাদের পক্ষে এটা ফলো করা মুশকিল। তো তাদের কথা ভেবেই সেই জ্ঞানপিডিয়ার কাজ শুরু করা। বাংলা ভাষায় জ্ঞান চর্চা করার একটা প্ল্যাটফর্ম। এটাই হচ্ছে জ্ঞানপিডিয়ার লক্ষ্য। তো আমরা জ্ঞানপিডিয়ার প্ল্যাটফর্ম থেকে যেমন নলেজ শেয়ার করেছি, আমরা কিছু ইনফরমেটিভ ডকুমেন্টারি তৈরি করেছি, আমরা ছোটদের নিয়ে ওয়ার্কশপ করেছি, আমরা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে প্রোগ্রাম করেছি। উম বেশ কিছুদিন আগে আমরা বেঙ্গল বিজনেস কাউন্সিলের একটা প্ল্যাটফর্মে একটা কুইজ করেছি, যেটা বাংলা, বাঙালিয়ানা, বাংলা চর্চা নিয়ে সেই সমস্ত কুইজটা হয়েছিল। তো এই মোটামুটি আমাদের জ্ঞানপিডিয়ার এখনো পর্যন্ত কাজকর্ম। যদিও বর্তমানে যেহেতু ওই লকডাউনের পরবর্তীকালে আবার জনজীবন স্বাভাবিক হয়ে গেছে, আমরা আমাদের প্রত্যেকের কাজের মধ্যে ঢুকে গেছি। তো আমাদের হাতে আগে যতটা ফাঁকা সময় ছিল বা বাড়িতে বসে আমরা যতটা টাইম স্পেয়ার করতে পারতাম, এখন যেহেতু সেই সময়টা আমাদের কাছে একটু কমে এসছে, আমরা সেই কারণে জ্ঞানপিডিয়ার কাজটা এই মুহূর্তে হয়তো কন্টিনিউ করতে পারছি না। বাট আমাদের হ্যাঁ, ভবিষ্যতের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। প্রত্যেককে সাথে নিয়েই এগিয়ে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে, যেখানে আমাদের ডকুমেন্টারি থেকে শুরু করে কুইজের অনুষ্ঠান থেকে শুরু করে আরো অনেক কিছু। এবং সেটা শুধুমাত্র আমাদের এই শহরে বসে নয়, বাইরের শহরগুলোতে, জেলাগুলোতে গিয়ে তাদের সবাইকে নিয়ে একসাথে এই ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা একদম ভরপুর রয়েছে। দেখো, পরিবর্তন তো সবকিছুর মধ্যেই আসে এবং যখনই সেটা চলতে থাকে, কারণ আমরা যে সময় কুইজটা শুরু করেছিলাম আমার স্কুল লাইফে, সেই 1995 এ আমার মাধ্যমিক। তো সেই সময় থেকে যে কুইজের যে চেঞ্জেসটা, সবচেয়ে বড় যে চেঞ্জটা আমি দেখেছি সেটা হচ্ছে, আগেকার দিনে প্রশ্ন হতো বা রাদার কুইজটা হতো খুব ইনফর্মাল একটা ওয়েতে। ইনফর্মাল এই কারণেই শব্দটা ইউজ করলাম যে তখন প্রথাকথিত কুইজ মাস্টার বলে কেউ ছিল না বা সেরমভাবে থাকতেন না। যতক্ষণ না কোনো বড় ইভেন্ট হতো, যেখানে আমাদের বেশ কয়েকজন পরিচিত মানুষজন মানে যাদের অ্যা ছাড়া কুইজ আলোচনা চলে না, যেমন ওব্রায়েন ফ্যামিলি। মানে নীল ওব্রায়েন বলি বা ব্যারি ওব্রায়েন বা ডেরেক ওব্রায়েন, মানে এরা যেভাবে কুইজটা পরিচালনা করতেন, তাদের একটা পরিচালনার ঢং বা তাদের পরিচালনার যে ক্ষমতা সেটা ব্যতি রেখেই বলছি। যখন আমাদের স্কুল, কলেজ লেভেলে বা নিজেদের মধ্যে কুইজের চর্চা হতো বা কোনো পাড়া লেভেলে কুইজ হতো, তখন সেই কুইজ করানোর জন্য যারা থাকতেন তারা হয় কোনো স্কুলের টিচার বা কোনো পাড়ার দাদা বা এই ধরনের কোনো সিনিয়র কেউ থাকতেন এবং তারা কুইজটা করাতেন কিভাবে? একটা বই নিয়ে বসতেন। যেকোনো পাতা উল্টাতেন। পাতা উল্টে তারা যেরমভাবে কোনো একটা প্রশ্ন দেখতেন সেখান থেকে একটা কোয়েশ্চেন করতেন। মানে সেখানে ওই যে প্রপার এখন আমরা যেভাবে দেখি যে একটা সুন্দর করে স্লাইড তৈরি করে নিয়ে আসা বা একটা মানে
কুইজ মাস্টাররা যেভাবে তৈরি হয়ে আসতেন, মানে এখন যেভাবে ফর্মালি তৈরি হয়ে সবাই কুইজ করাচ্ছে, সেই ফর্মাল ব্যাপারটা তখন অতটা ছিল না। এবং তারপরে আমরা যেটা দেখতে থাকি যে বিভিন্ন কুইজ মাস্টার তারা ওই কাগজের চিট মানে একটা কাগজে লিখে তারা কোয়েশ্চেন নিয়ে আসতেন, বা তারপরে আমরা দেখি আরেকটু পরিবর্তন হতে হতে কিউ কার্ডস, কোয়েশ্চেন কার্ডস এর মধ্যে কোয়েশ্চেন। তো তখন যেহেতু আমাদের যা কিছু হতো প্রতিযোগীরা শুনে উত্তর দিত, সেই জন্য প্রশ্নগুলো ছিল আকারে ভীষণ ছোট, ভীষণ সংক্ষিপ্ত প্রশ্ন হতো। ঠিক আছে? বাট এখন যেটা হয়, মানে প্রশ্নগুলোর মধ্যে ক্লু থাকে। প্রশ্নগুলো একটু ডেসক্রিপটিভ হয়, তার মধ্যে কিছুটা ক্লু দেওয়া থাকে। মানে যেটা পড়লে পরে যদি উত্তরটা জানা নাও থাকে, কেউ যাতে উত্তরটা ডিডিউস করতে পারে, ক্যালকুলেট করতে পারে, গেস করতে পারে। সেই গেস করার মতো যথেষ্ট ক্লু দেওয়া থাকে। তো এই একটা পরিবর্তন যেটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি, এবং বিকজ অফ দ্য হেল্প অফ টেকনোলজি এই জিনিসটা ঘটেছে। তার কারণ আগে কুইজের জন্য শুধুমাত্র টেবিল, চেয়ার, হাতে একটা মাইক থাকলেই কুইজ হয়ে যেত। কিন্তু এখন কুইজ হতে গেলে কিন্তু যেহেতু মডার্ন সময়, সেজন্য মডার্ন টেকনোলজিকে সাথে নিয়ে আমরা চলি, সেটা একটা স্ক্রিন দরকার, একটা প্রজেক্টর দরকার, একটা ল্যাপটপ বা কম্পিউটার দরকার, কানেকশন দরকার। তো যেখানে আমরা অডিও শুনতে পাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন্স গুলো অন স্ক্রিন আসছে। আহ, সেই কারণে কোয়েশ্চেনের লেন্থ একটু বেড়ে গেছে। এইটা যেমন একটা জিনিস হয়েছে, তেমনি আবার অনেক ক্ষেত্রে যেটা দেখি, মানে আমাদের সাথে যারা একটু আমাদের সিনিয়র আছে তাদের সঙ্গে যখন আলোচনা হয়, তাদের একটাই বক্তব্য থাকে, আগে কোয়েশ্চেন ছিল অনেক ব্রিফ এবং টু দি পয়েন্ট। এখন কোয়েশ্চেন এতটা আননেসেসারি বড় হয়ে যায় যে পড়তে গিয়ে কোথায় শুরু কোথায় শেষ বুঝতে পারি না। সেটা কিন্তু আবার একটা মাইনাস পয়েন্ট। মানে অনেক সময় আমরা যেটা করে ফেলি, যে কোয়েশ্চেনটা কতটুকু করতে হবে বা কতটা ছোট করলে বা কতটা বড় করলে পরে সেটা পারফেক্ট হয়, সেই জায়গাটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। সেই কারণে যেটা হয়ে যায় যে কোয়েশ্চেনটা মাত্রাতিরিক্ত মাঝে মাঝে বড় হয়ে যায়। সেটা কিন্তু আবার পার্টিসিপেন্ট বা অডিয়েন্সের কাছে বোরিং হয়ে যায়। তো এই জিনিসগুলো দেখো, এই পরিবর্তনের মধ্যে ভালো খারাপ এগুলো চলতেই থাকবে। আগে যেটা হতো, আগে খুব ফ্ল্যাট কুইজিং হতো। এখন যেটা হয়, এখন বিভিন্ন রকমের রাউন্ডস এসে গেছে। মাল্টিপল চয়েস অপশন থেকে শুরু করে, লিস্ট থেকে শুরু করে, মানে উইথ দ্য হেল্প অফ টেকনোলজি আমরা অনেক কিছু করতে পারি। যেটা আগে আমরা যখন কুইজ শুরু করেছিলাম একদম স্কুল লেভেলে বা ছোটবেলায়, তখন কিন্তু এত বৈচিত্র্য রাখাটা সম্ভব হতো না। তো সেটা বলতে পারি যে এখন হ্যাঁ, কুইজ অনেক বৈচিত্র্যময় হয়ে গেছে, অনেক বেশি অডিও ভিজুয়াল হয়ে গেছে, যেটা আগে ছিল না। আগে সিম্পলি ওয়ান ডাইমেনশনাল ছিল। তো এই পরিবর্তনটা তো আমি খুব ভালোভাবে ফিল করতে পারি। একজন সাকসেসফুল কুইজার হওয়ার জন্য তো কোনো ম্যাজিক ফর্মুলা নেই বা কোনো ম্যাজিক পিল নেই। তো যেটা আমরা করতে পারি বা যেটা আমি ছোটবেলা থেকে ফলো করে এসেছি, সেটাই আমি শেয়ার করতে পারি, যে আমি অলওয়েজ 3R এ বিশ্বাসী। মানে 3R একজন কুইজারকে কিন্তু সত্যি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হেল্প করে। ফার্স্ট আর ইজ অবভিয়াসলি রিডিং, সেকেন্ড আর হচ্ছে রেকর্ডিং, আর থার্ড আর হচ্ছে রিহার্সিং বা প্র্যাকটিসিং। সো প্রথম যে আর মানে রিডিং, মানে তোমাকে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। সে পড়া বলতে টেক্সট বই হতে পারে, অন্য কোনো গল্পের বই হতে পারে, পেপার হতে পারে, ম্যাগাজিন হতে পারে। আর এখন যেহেতু আধুনিক যুগ, ইন্টারনেটের যুগ, সেজন্য অনলাইনে প্রচুর সোর্সেস থাকে। অনলাইন নিউজ পেপার থেকে শুরু করে, নিউজ পোর্টালস থেকে শুরু করে, উইকিপিডিয়া, আরো অনেক ধরনের ইনফরমেটিভ সোর্সেস থাকে। কিন্তু অনলাইন হোক বা অফলাইন হোক, আমরা যাই পড়বো, সেটাকে অলওয়েজ একটু ক্রস চেক করতে হয়, একটু ভেরিফাই করতে হয়। কারণ কোনো ইনফরমেশনই কিন্তু মানে ফুল প্রুফ হয় না। মানে যদি না সেটা খুব অথেন্টিক একটা জায়গা থেকে সেটা বেরিয়ে আসে, বা কোনো অথেন্টিক প্ল্যাটফর্ম থেকে শেয়ার না হয়ে থাকে। তো আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কি, দুটো তিনটে জায়গা থেকে, প্রপার ভ্যালিড সোর্স থেকে ইনফরমেশনটাকে একটুখানি রিচেক করে নিতে হয়। মানে এবার যদি আমরা দেখে নিই যে হ্যাঁ ঠিক আছে, সব জায়গাতেই একই জিনিস লেখা আছে বা একই রকম লেখা আছে, তাহলে সেটাকে আমরা অ্যাজ বেদ বাক্য হিসেবে মেনে নিতে পারি। তো এইটা গিয়ে দাঁড়ালো পড়ার ব্যাপার। এবং আমি বারবার বলবো যে পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। মানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ রিডিং। সো যে যত বিষয় পড়বে, যে যতটা পড়বে, আমার কিন্তু মনে হয় সে তত বেশি এনরিচড হবে, সে তত জানতে পারবে, তত আরো নিজেকে শক্তিশালী করতে পারবে।
সেকেন্ড জিনিসটা হচ্ছে রেকর্ডিং। রেকর্ডিং ইন দ্য সেন্স মানে তোমাকে কোথাও একটা রেকর্ড করে রাখতে হবে। লিখে রাখতে হবে। মানে আমরা যেরকম করতাম ছোটবেলায় পেন অ্যান্ড পেপার বা ছোট্ট একটা ডায়েরি ক্যারি করতাম। মানে যখনই কোথাও কোনো ইন্টারেস্টিং কোনো ইনফরমেশন পেলাম, কোনো নিউজ পেপারে পড়তে বা নিজের টেক্সট বুক থেকেও অনেক সময় অনেক কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন লাগে যেটা একটু হাটকে টাইপের ইনফরমেশন। সেটা কোথাও একটু তাড়াতাড়ি জট ডাউন করে রাখা, লিখে রাখা। বা অনেকে আছে যেটা স্ক্র্যাপ বই মেইনটেইন করে যে নিউজ পেপার কাটিংস গুলো পরপর আ লাগিয়ে রাখে। বে মেইনটেইন করে, সিরিয়াল মেইনটেইন করে। তো যেকোনোভাবেই হোক সেটা কিন্তু ভীষণই হেল্পফুল। আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে রিহার্সিং। রিহার্সিং ইন দ্য সেন্স কি একটু প্র্যাকটিস করা। সে সাপোজ ১ সপ্তাহ বা ১০ দিন পর ওই আমার সেই ডায়েরিতে আমি কি ইনফরমেশন জট ডাউন করেছিলাম বা লিখে রেখেছিলাম সেটা যদি ২ টো ৩ টে ৪ টে বন্ধু মিলিয়ে আমরা ডিসকাস করি, এটা হতেই পারে যে আমার চোখে একটা ইনফরমেশন পড়েছে। আমার বন্ধুর চোখে হয়তো সেটা পড়েনি বা আমার বন্ধু যখন কোনো একটা ইনফরমেশনকে লিখেছে সেটা হয়তো আমি মিস করে গেছি। হয়তো আমি যে নিউজ পেপারে পড়েছিলাম সেটাতে হয়তো সেই ইনফরমেশনটা খুব ছোট করে ছিল। সেজন্য আমি মিস করেছি somehow। তো এই জিনিসটা হতেই পারে। এবার আমরা যখন ৩-৪ বন্ধু মিলে গ্রুপ স্টাডি করি বা একটু ডিসকাস করি, মজার ছলে, কুইজিং এর ছলে, ডিসকাশন এর ছলে, তো সেখানে কিন্তু এই প্রচুর ইনফরমেশন গুলো শেয়ারিং হয়ে যায়। সো এই যত বেশি এই ধরনের জিনিসগুলো হতে থাকবে তত কিন্তু এই গ্রে সেলস এ সেগুলো সব স্টোর হতে থাকে। প্রপারলি স্টোর হতে থাকে। সো এই জিনিসটার কোনো বিকল্প নেই। এটা আমাদেরকে ছোট্টবেলায় শেখানো হয়েছিল 3 আর্টস। সো আমি আমার জুনিয়র যারা রয়েছে তাদের প্রত্যেককে একটাই কথা বলতে চাইবো, এই ৩ টে আরকে যদি একটু ভালোভাবে ফলো করা যায় তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে প্রত্যেকে উপকৃত হবে এবং আমার প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা রইলো। তোমরা আরো অনেক দূর এগিয়ে যাও এবং এই কুইনাইন এর যে কুইজার অফ দ্য ডিকেড আসছে তাদের প্রত্যেক পার্টিসিপেন্টকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা।